আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গেছে চারিপাশ। বাড়ি বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান। কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি। শহরতলিতে হাওয়া আশেপাশে নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ছিঁড়ি ছিঁড়ি হাওয়ার তাণ্ডবটা বরাবর একটু বেশি মনে হয়। কিন্তু আজ সন্ধ্যা ঝড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ হঠাৎ করে এই ঝড়ো হাওয়া কেন কে জানে। সারাদিন পরে মাস্টার ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক। পরনে ইতালিয়ানদের মতো আটো ফর্মাল স্যুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোল্যাক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাকব্রাশ করে সেট করা। এই কৃতিককে দেখলে কেউ বলবেও না, ভুলেও বলবে না যে সে স্বর্ণ ছাড়া বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে। যার কাছে নিজের জীবনে 2 পয়সার মায়াটুকু নেই, ওর ভেতরের মায়া আসক্তি যেটুকু আছে তা একমাত্র ওরুকে ঘিরে। বাতাসের মাঝে কৃতিক হু বাতাসের মাঝে কৃতিক গ্যারেজে গাড়ি পার করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হল রুমে পা রাখতে একটা শুষ্ক ঢোক গেল কৃতিক। পুরো বাড়ি অন্ধকার ছেয়ে আছে, কোনরূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসেরও শব্দ নেই। তাহলে অনু ওরা কোথায়? সকালেই তো কৃতিক অরুকে বাড়িতে দেখে গিয়েছে, তাহলে এখন কোথায়? অরু কি সত্যি চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানা বাঁধা অসিঞ্চ প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরও খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকের। দাঁত দিয়ে ঠেকলো দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমে আলো জ্বালাতে কিচেনের ওপাশ থেকে মিয়াও মিয়াও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুর নাম ধরে ডেকে উঠল, অরু, অরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনরূপ আওয়াজ বেশি আসলো না। অরু হন্তন্ত হয়ে নেমে এলো না। রাগে ফুসফুস করতে করতে এবার কৃতিক নিজে সোজা দোতলা গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্র চোখ দুটো খেঁচে বন্ধ করে ফেল কৃতিক। যা ভেবেছিল তাই, অরু ওকে না জানে বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকেও চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃতিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জিদ, হিংস্রতা সবকিছু ছাপে ভেতরে তীব্র দহনে পড়ছে ক্ষোভ। অরু কৃতিকে না জানে চলে গেল, কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেল। বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খুলে কৃতিক। চোখ খুলতে আবারও সেই অজানা হাহাকার। অরু নেই, অরুর পায়ের নুপুরের রিনিঝিনি আওয়াজ নেই, অরুর শরীরে গন্ধ নেই, কিছু নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যুপুরী ঠেকছে কৃতিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে। এখানে শরীরের মাঝে কুণ্ডলি পাকে ওঠার তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃতিক। আজ আবারও বহুদিন বাদে সেই পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। যেহেতু কৃতিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাব আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পেরেছে। তবুও এইসব কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায়ও, কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃতিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোট মতো জীর্ণ শীর্ণ কোনো ফ্ল্যাট নয়, অরুদের জন্য রেঞ্জ করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টাল ভবন। অরুদের অ্যাপার্টমেন্টটা ভবনের 3 তলায় অবস্থিত। আজমেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি উপর নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক। ওরা 3 জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করছে সব কিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতো শ্যাম বর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়, কথায় কথায় হাসি, অনেক অন্য কেউ হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়। রাজকে পেয়ে অনু অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজ প্রথমে এসে যে কাজটা করেছে, অরুকে নিকনেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে অরু বেশ বিভ্রান্ত।
তাছাড়া সে পিচ্ছিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্ছি বলে? আশ্চর্য। অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু, কাঁধের উপর কোনোই ছিকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকে কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। অরু মুখ ভেঙে বলে, স্মার্ট না ছাই? আমাকে বলে কি না পিচ্ছি পাখি? তুই বল আপা, আমাকে কি পিচ্ছি মনে হয়? অনু অরু মাথায় চাটি মেরে বলল, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্ছি বলেছে। এতে গাল ফোলানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দিয়ে বলে, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজীব। অনু আর কথা না বাড়ির ঠোঁট উঠে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনুযাতে রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে, এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। একা হাতে এতগুলো ওয়ালবোর্ড লাগানো যায়? রাজের কথায় অরু তেতে উঠে মুখ ছামটি দিয়ে রুমে যেতে যেতে বলল, পারবো না, করলে করুক, না করলে না করলে ভাগুন। অরু চলে যেতে রাজ মুচকি হেসে বলল, হাউ কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকে তৈরি হওয়ার বুকের মাঝে চিনচিন ব্যথাটা এখন তীব্রকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করে একটা অসম্ভব সুদর্শন রাগি রাগি বুকে সে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চায় সে? কেন ঘুমাতে দিচ্ছে না তাকে? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃতিকের কথা ভাবতে গিয়েই অরুর আকস্মাৎ মনে পড়েছে ডোরার কথা। এখন অরু নেই, কৃতিক নির্ঘাত ডোরাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিবে। না 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 না, ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি হয়ে কৃতিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতেই বা কখন শেষ হবে? আর আগামীকালই বা কখন আসবে? অস্ফুটে কথাটা উচ্চারণ করতে আবারও চোখ মুখে বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর। বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা। অরুর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট, কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উগরে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছর বড় হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতে শিহরিত হয়ে উঠেছে অরুর হৃদয়, মন সবকিছু। হাজারো চেষ্টা করেও কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার। এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না এই উদাসীনতা। মনটা যে কি চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃতিককে না জানে চুপি চুপি চলে আসা। নয়তো কৃতিক সবার সামনে জিদের বসে কি না কি করে বসতো কে জানে। কৃতিককে নিয়ে হয়তো ভাবতে ভাবতে অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে। অরু ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট ভাবটা ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশা এগিয়ে গিয়ে কাজ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়লো অরু। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আশ্রয় পড়লো ওর। এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পেছনের দিকে। পেছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো নেই এখানে। মানুষজনের আনাগোনা তাই বেশ কম। যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরের তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে। কি জানে কৃতিক কি করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই অরু মিনমিনিয়ে বলল, কি আর করবে? হয় কানে হেডফোন গুজে ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। ধীরে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার্নিশে ভর করে মাথা নুয়ে সোজা নিচের দিকে চাইল অরু। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল ওর। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিকে তাকালো অরু। দেখলো অরুর দৃষ্টি বরাবর বাইকে হালান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে কৃতিক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও গোটানো, গলায় টাই নিয়েই সামনের দিকে কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফসা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। কৃতিকে বচ্চ এলোমেলো লাগছে। গোলাটার দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকেও কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মুচু দিয়ে উঠলো অরুর। কেন যেন মনে হচ্ছে কৃতিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্য দাঁড়িয়ে আছে এত রাতে। অরু আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না।
হুট করে কি যেন ভেবে ওড়নাটা নিয়ে সবার আড়ে ছুটতে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘোমটা টেনে ছুটতে এলো কৃতিকের কাছে। অরু নিচে নেমে আসছে, তাও কৃতিক একইভাবে তাকিয়ে আছে অরুর পারে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্ত নেই, দু চোখে যা আছে তা একরাশ হলো মাদকতা। অরু সুতি থ্রিপিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধনহারা। অরু কৃতিকের কাছে এগিয়ে আসতে এই কৃতিক দু হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাছে মাথা এলিয়ে দিয়ে হিচিয়ে বলল। তোকে হুট করেই বউ বউ লাগছে জান। কৃতিকের কথা স্পষ্ট নয়, মাথাটা কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। অরুর চোখ মুখ কুচকি পড়ল। আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন? কৃতিক হ্যাসূচক মাথা নাড়ল। অরু পুনরায় বলল। যদি কিছু হয়ে যেত? কৃতিক ওর কথা তোয়াক্কা না করে নিবু নিবু চোখে বলল। তুই আমায় ছেড়ে কেন চলে এলি? তখন কি করে, এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনেই দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। অরুর কাছে কৃতিকের এই রূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শুনিনি, আজ প্রথমবার। কৃতিকের বলা প্রতিটি কথা অরুর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিন ব্যথাটা হুট করে কেমন উবে গিয়েছে, পাশে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেয়া যায় এই প্রশান্তির? জানা নেই অরুর। অরুর চুপ হয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর ওড়নাতে নাক ঘষে দু হাতে ওকে আরো খানিকটা কাছে টেনে বলল। হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো, বল যাবি? কৃতিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখনো কৃতিককে নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত। এ কোন কৃতিককে দেখছে ও? ওরু যখন কৃতিকের বাহু ধরে দাঁড়িয়ে কৃতিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই কানে ভেসে আসে অনুর কর্কশ গলার আওয়াজ। ওপর থেকে হাঁক পেরে পেরে ওকে ডাকছে অনু, বারবার বলছে। রাতের বেলা কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে বুঝতে পেরে অরু নিজের মাথার ঘোমটাটা আরেকটু ভালো করে টেনে নিয়ে কৃতিককে উদ্দেশ্য করে বলে। মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে দিন। কৃতিক অরুর ওনাতে নাক ঘষতে ঘষতে বলল। পকেটে মনে হয়। কৃতিক টলছে, তাই অরু নিজের ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগে অরু এক নিঃশ্বাসে বলল। ওনাকে না, মানে কৃত্তিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান। উনি প্রত্যয় চমকে গিয়ে বলল। কি বলছো? কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল। আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে বলল। ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে অরু একটু আগ বাড়িয়ে বলল। ইয়ে ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায়। যদিও কৃতিক ভাই এসবে পরোয়া করে না, তবুও তুমি যখন বলেছো তখন বলবো না। অরু স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বলল। হুম, কোথাও যাবি না, তুই আমার সাথে ঘুমাবি এখন। ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। কৃতিকের কথা অরু মনে মনে বলে। আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবেই আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃতিকের বাড়িটা আছে এমন পুরোপুরি নির্জন নিরিবিলি। ঘুম থেকে উঠে মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমন নয়। সকাল সকাল বেশ ভালো গাড়ি ঘোড়া, মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকালই ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে এই কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি অরুর। সারাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে, আর এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথাও যাচ্ছে, কখন ফিরবে, কত দূরে ভার্সিটি, আর কত কি। প্রথমে তো স্বয়ং রাজকেই ঝুলিয়ে দিতে চেয়েছিল কাজের মধ্যে, পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে অরু। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়, কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃতিকের ক্লাস নেই সেটা মনে করতে অরু পিছু পা হাঁটছে। আজ আর ভার্সিটি যাওয়ার ইচ্ছা নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে অরু। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সে আত্মবিশ্বাস কুরকুরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখ গাওয়া পরে একটুও তরল অবশিষ্ট নেই, শুষ্ক
গলাটাকে ভেজানোর জন্য। ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ছিনছিন করছে। তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হটিয়ে ঘরের দরজার দিকে ধীরে পায়ে এগিয়ে গেল অরু। প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে নিজের দরজার বাইরে দাঁড়িয়ে। অতপর পাশ্চাৎ চিপে সোজা বাসার মধ্যে ঢুকলাম। হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুচকে এলো অরুর। দেখলো বরাবরের মতোই ঘরমে অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউচে আছড়ে হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃতিক। অরুকে না দেখে ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো। কি চাই? অরু কাঁধে ঝুলানো চামড়ার ব্যাগটা হাত দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল। ডোরাকে নিয়ে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকে কৃতিক দাঁত কট মুটিয়ে বলল। তোরা কি তোর বাপের কেনা সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি? অরু মিনমিনিয়ে বলল। ডোরা আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। কৃতিক ফ্রি কুচকালো, বলল। আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? অরু মাথা তুলে বলল। আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস, কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে। অরু একটা শুষ্ক ঢোক গিরে শুধ হলো। কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো সেটা তোর ইচ্ছা, ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরলো কৃতিক। অরুর অজানা এক বিশ্বাস কৃতিকের কাছে গেলে কিছুই বলবে না। সে বিশ্বাস থেকে পা চিপে চিপে কৃতিকের কাছে এগিয়ে গেল অরু। ও পাশে এসে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করলো। পাশে বস। অরু তাই করলো। চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। অরু বসেছে কি বসেনি তৎক্ষণাৎ ওর কোলের উপর মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল কৃতিক। কৃতিকের এমন আকস্মাৎ কাণ্ডের অরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট্ট মেদিন পেট শ্বাস প্রশ্বাসের তালে তালে ওঠানামা করতো, সেটাও পুরোপুরি বন্ধ। অরু এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে পড়ল। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে অরুর হাতটা মাথায় রেখে বলল। কিরে শ্বাস করছিস না কেন? মরে যাবি তো। করছি। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে অরুর হাতটা মাথায় রেখে বলল। কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করছে। এখন ঘুমাবো, যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে। কৃতিকের কথায় অরুর খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে অরু ঠোঁট টিপে হেসে মনে মনে বলল। কাল রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়াটি। অরুর হাতে স্নিগ্ধ পরশে কৃতিকের ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাসকে স্বরে বলল। অরু। কৃতিক এবার উপর হয়ে শুয়ে বলল। তুই পুরোপুরি আমার হয়ে যা, বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো। একটু বকবো না, একটু মারবো না। কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ অরু শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাছই রুমে এসেছে অনু। রুমে আসা মাছ অনু দেখতে পায় ভাইব্রেট মুড়ে থাকা ফোনটা। সেই তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতে প্রত্যয় অসহায় শুরু পড়ল। তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু। অনু মৃদু হেসে বলল। কি করে দেখবেন, এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মা এসব একদম পছন্দ করেন না। প্রত্যয় তেক্ত হয়ে পড়ল। আমি তোমাকে দেখতে চাই, ব্যাস। কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল। দেখি গ্রোসারির কথা বলে বের হতে পারি কি না, পারলে জানাবো আপনাকে। হয়তো সাথে করে অরুকেও ধরিয়ে দেবে মা। প্রত্যয় হেসে জবাব দিল। নো প্রবলেম। মনে মনে বলল। ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরও অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার করে গধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের। আড়মোড়া ভেঙে চোখ খুলতে চোখের সামনে বেঁচে উঠল ঘুমন্ত এক মায়াপরে স্নিগ্ধ মুখশ্রী। এটা ওরু, কৃতিকের ব্যক্তিগত অরু, যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়েই কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। ও নরম তুলতুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাঁজে নিবদ্ধ। আজকাল অরুর একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক। অরুকে দেখতে দেখতে কৃতিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জর্ণ হাসিতে। পরক্ষণেই হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক। অন্য পাশ থেকে একটা পাতলা
ফিরফিরে চাদর এনে অরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়। কোনো মতে ঘুমু ঘুমু চোখে উঠে বসে, চারিদিকে পর্যবেক্ষণ করে হাত কুঠে ওরু, দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি? উঠে দাঁড়িয়ে হাসে। গড়তে সময় দেখতে অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক। তারপরে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম, পাশে স্টুলে হেলমেট রাখা। দেখে বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি অরু। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তটস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবে দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃতিকে জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসায় কিভাবে ফিরবো? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, প্রত্যয়কে কল দিয়ে আসতে বলেছি, ও তোকে নিয়ে যাবে। কৃতিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটু অভিমান হলো না? হলো তো বটে, তবু বাচ্চাদের মতন কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। কৃতিক এবার অরুকে নিজে থেকে ছাড়িয়ে বলা, কতবার বারণ করেছি আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃতিকের কথা অরু তেতে উঠে ছাজ নিয়ে বলল, কেন বারণ করেছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃতিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। কৃতিকের হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভরকে গেল অরু। মাথাটা উঁচু করে এক নজর কৃতিকের দৃষ্টি পরখ করে ওর এগিয়ে আসার তালে তালে পেছাতে পেছাতে শুষ্ক ঝোঁক গিলে অরু সুধ হয়। কি লেগে আছে? কৃতিক পাকা হেসে বলল। অরু এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? কাপা কাপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকলো কাছের দেয়ালে। অরু ধীর পায় কৃতিক ধীর পায়ে অরুর কাছে গিয়ে এগিয়ে এসে ও কেটে এক টানে ঘুরিয়ে দিল। অরুর এখনো কাছের দেয়ালের সাথে সিটে আছে। তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃতিক এক হাতে অরু রেশমের মতো চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল, অন্য হাতে দিয়ে একটানে খুলে ফেললো পিঠের উপর ফুল বানিয়ে বাঁধা টপসের লম্বা ফিতেটা। হঠাৎ করে ফিতে খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলেই হয়ে গিয়েছে। অরুর হাত পা অজানা লাভ দুটের দরুন অবশ্যই আছে কোনো এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলা আর বাক শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শৈলের তরুণী কুঞ্জলি পাখি ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাছের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে অরু। কৃতিকের ঘোর লাগা চোখে অরুর ফসা কামুক পৃষ্ঠদেশে তাকে একটা শুষ্ক ঢুকিল, অতপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগে ওদের মাঝে ধূমকেতুর হলকার মতো হঠাৎই জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজার ছেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই ওরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে ওর পিঠটা ঢেকে দিল কৃতিক। অতপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি ওরুকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হাসুচুক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো কৃতিক। আবারও অরুর জামার ফিতাটায় হাত দেয়। এবার অরু সুকুঞ্চিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? কৃতিক জিভ দিয়ে ঠোঁট ফিরছে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিচ্ছু করব না, পেছনে ঘোর, ফিতেটা লাগিয়ে দেই, তোর না লেট হয়ে যাচ্ছে। অরু এবার হাসুচুক মাথা নাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। ওর আপাতত হ্যাঁ না কিছু বলার মতো অবস্থায় নেই। গোল গোল গাল দুটো রক্তরাঙা হয়ে মনে হচ্ছে এখনই ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে। সেই কখন মুখ তুলে কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না ওর। কোনো মতে ব্যাগটা হাসি নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর সোজা গাড়ির মধ্যে অরু বেরিয়ে যেতে ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিয়াও মিয়াও লাগিয়ে দিয়েছে। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে পড়ল। তোর মালকিন তো তোকে না নিয়ে চলে গেল, সেমন ইউ ডোরা। সান ফ্রান্সিসকোর মূল শহরে রাতকে
রাত মনে হয় না মোচেও। রাস্তার দুধারে ক্যাফে, নাইট ক্লাব, বিলবোর্ড, মাঠ, সবখানে স্থানীয় মানুষজন, ফরেনার, টুরিস্টদের আনাগোনা জমজমাট এই জায়গাটা। কৃতিকের শহরতলির মতো রাতে নিকশ কালো আধারের মতো মোটেই ছুতে পারে না এই ব্যস্ত নগরীকে। মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিকের লাইট আর হ্যাজাকের আলোয় এখানকার দিন আর রাত দুটি সমান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে 8টা কি 8:30। তবুও ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে ওর। দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধৈর্য বারবার ভিজিয়ে নিচ্ছে জীব তারা। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। ওইদিকে মা নিশ্চয়ই রেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে খেচা নেয়। তখন একসঙ্গে এতগুলো মিথ্যা কথা কি করে বলবে ওরু? কৃতিকের বাড়িতে গিয়েছিল সেটা বা কিভাবে বলবে? মা আর কৃতিকের সম্পর্ক তো অতটা স্বাভাবিক নয়। ওরু যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে তখনই নীরবতা ভেঙে ওপাশ থেকে প্রত্যয় বলে। এসে গিয়েছি। প্রত্যয়ের কথায় ধ্যান ভঙ্গ হয়ে যায় ওর। গাড়ির জানলা দিয়ে এক ঝলক উকি দিয়ে নিজের স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টাল ভবনটার দিকে তাকে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় উরু। এগিয়ে গিয়ে গেটটা খুলে লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পায় লিফট এখনো 26 তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত ওরু মনে মনে ভাবল, আমি তো কেবল 3 বেলায় যাব। এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম। ভাবনার সাথে কাজের মিল রেখে ওরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাছ আসতে ঘটে বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারোর শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল ওরু। তার আগেই ওকে দুহাতে সামনে নেয় লোকটা অস্ফুটে মুখ দিয়ে বলে, ঠিক আছো পিচ্চি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়া ভয়ে চোখ খিচিয়ে রাখা চোখ দুটো আকস্মাতে খুলে ফেললো ওরু। তাকে দেখলো ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ ওকে সামনে রেখেছে। রাজকে দেখা মাত্র কেমন মেজাজ চড়া হয়ে গেল ওরুর। সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিক নেই কোনো মতে নিজেকে সামনে নিয়ে কাটকাট গলায় বলল, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন? ধান্দা কি সেটা বলুন। রাজ সম্মোহিনী হাসি দিয়ে বলল, কোনো ধান্দা নেই ম্যাডাম। এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের, সেই সাথে 2 তলার কর্নারেরটাও আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকেই এই ফ্ল্যাটে থাকি আমি। সেই হিসেবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি। ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই, কিন্তু কথার মাঝে খোঁচা দিতে একচুল ছাড় দেয় না, বড্ড শিয়ানা। রাজের কথায় ওরু চোখ মুখ কুচকে অবিশ্বাসে সুরে বলল, কি? রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল, ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন উই আর নেইবার, হ্যাপি নেইবারহুড। অরুর চোখে মুখে বিরক্তির ছাপ। কপালটাও সেই কখন থেকে কুচকে আছে মনে মনে ভাবছে। নেইবারহুড না ছাই, এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণই সহ্য করতে হবে। কি দেখে যে এই ভবনে উঠেছিল মা কে জানে। এই যে পিচ্চি পাখি, কিছু ভাবছো? রাজের কথায় অরু না বোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে বিরক্তির সুরে বলল, আপনার ঢঙ্গি ডাক শোনার সময় নেই। তারা আছে আমার। অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানতো আজাইরা। অরু চলে যেতে রাজ আরেক দফা হেসে বলল, রাগ দেখালেও কিউট লাগে। এরকম দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে প্রবেশ করলো অরু। অনু তখনও ড্রয়িং রুমে বসা ছিল। অরু ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কাল বিলম্ব না করে অনুকে শুথল। আপা, মা কোথায় রে? অনু অবাক হয়ে বলল, মা তো সে বিকেল থেকে ঘুমাচ্ছে, কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? অনুর কথায় অরু স্বস্তি নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। নয়তো মা যেই বিচক্ষণ, ঠিক কোনো না কোনোভাবে ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম। অরুকে চুপ হয়ে থাকতে দেখে অনু উফরি কুচকে বলল, তোর কি হয়েছে বল তো? আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় যেন হারিয়ে যাস। কাহিনী কি, সত্যি করে বল। অরু হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে ধুর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তাই ভয়ে ছিলাম আর কি। যাই একটু পানি খাই। নিজের বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামাল দিতে অরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছে। তখনই ওর পেছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে,
অরু, তোর জামার ফিতে এমন গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার ফিতে এমন গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস। কথাটা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে অনু। এদিকে অরু অবুজের মতো নিজের পেছনে হাত দিতে মনে পড়েছে এটা কৃতিকের কাজ। তখন কৃতিকই ওর জামার ফিতেটা টান মেরে খুলে ফেলেছিল, তারপর নিজেই বেঁধে দিয়েছে। কিন্তু এইভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায়? লজ্জা, সংকোচ, বিরক্ত তিনের সংমিশ্রণে ওর চোখ মুখ বুজে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখনো শরীরটা কেমন কম্পিত হয়ে উঠেছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতে বাঁধতে না পারার অযোগ্যতায় কৃতিকের উপর রাগও লাগছে খুব। অনু সে কখন থেকে একাধারে দাঁত কেলিয়ে যাচ্ছে। অরু নিজের মূর্খতা এড়াতে কোনোরকম অনুকে পাশ কেটে রুমে চলে যায়। অরু মাথা নুয়ে চলে যাচ্ছিল, তখনই অনু টিটপুনি কেটে বললাম, এই যে পিচি পাখি, পরের বার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন? আমি লাগিয়ে দেব। তবু এমন গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। ওর পেছনে ঘুরে নাক শিকই তুলে বলল। আপা তুইও? অরুর অসহায় বাক্য অনু আবারও ভেতরের কষ্ট করে আটকে রাখা হাসিটা উগড়িয়ে দিল। অরু আর কি বা করবে, ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনে বলল, তুই ভুল ভাবছিস আপা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ।